মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি আপনাদের সকলের প্রিয় পরিচিত বিশিষ্ট লেখক ও সংগঠক মাহবুবুল হক হিরণ। মাহবুব ভাই, আজকে আমরা একজন বরেণ্য ব্যক্তিকে স্মরণ করব, গতকাল যিনি ইহা ত্যাগ করেছেন, বিশিষ্ট প্রকাশক, চিন্তক, লেখক মরহুম মহিউদ্দিন। যিনি দীর্ঘদিন আপনার সাথে উঠা বসা করেছেন, আপনারা ঘনিষ্ঠ ছিলেন। আমি আপনার কাছ থেকে তার স্মৃতিচারণ শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া জানাচ্ছি। আমাকে মাফ করবেন, আজকে আমার গলাটা ওই যে বলে যে গলাটা বসে গেছে, গলাটা বসে না, শুয়ে গেছে অনেকটা আর কি। তারপরেও মানে মানে আমরা এটা করছি এই জন্য যে এমন একজন ব্যক্তি এমন নীরবে নিভৃতে অনেক বড় কাজ করেছেন, বিশেষ করে আমাদের মানে শিল্প, সাহিত্য, প্রকাশনা, বহুমাত্রিক কাজ তিনি করেছেন। তো তিনি ইন্তেকাল করেছেন। ওনার নাম মহিউদ্দিন আহমেদ। বাংলাদেশে আপনারা জানেন যে বেশ কয়েকজন মহিউদ্দিন আহমেদ আছেন প্রকাশনায়। তার মধ্যে ইনি আহমদ পাবলিকেশনস এর মহিউদ্দিন আহমদ। এই দুজনের মধ্যে কে বড় হবেন বা প্রায় সমান সমানই হবেন। উনি ইন্তেকাল করেছেন, এখন ওনার বয়স হলো 105 বছর। 105 বছর বয়সে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং অনেক বড় বড় কাজ করেছেন, অনেক। বিশেষ করে মুসলিম মিল্লাত বলি, উম্মাহ বলি, এদের জন্য তার মানে অপূরণীয় একটা মানে কাজ হয়ে গেছে। যাই হোক, তো মানে একটু নীরবেই চলে গেছেন। আর উনি ওই ধরনের ছিলেন না, অন্তরালবর্তী ছিলেন, সামনে আসতেন না। হ্যাঁ, সবসময় পিছনে থেকে কাজ করেছেন, মানুষকে উৎসাহ দিয়েছেন। জি, মহিউদ্দিন সাহেব তো প্রকাশনার জগতে তো বিপ্লব সাধন করেছেন। চিন্তার দিক থেকে তিনি ছিলেন বহু উঁচু মার্গের। সাপ্তাহিক সোনার বাংলা প্রতিষ্ঠায় তার অবদানের কথাটা যদি প্রথমে বলেন। আমি যেটা বলতে গিয়ে, যেমন কয়েকজন মহিউদ্দিন আহমদের নাম সবাই জানো। একজন তো আমাদের এই মহিউদ্দিন আহমদ, একজন ইউনিভার্সিটি প্রেস এর মহিউদ্দিন আহমদ, একজন হলো আহমদ পাবলিকেশনস এর মহিউদ্দিন আহমদ, একজন হলেন মৌলানা মহিউদ্দিন আহমদ। উনিও প্রকাশক ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। হ্যাঁ, সফল ব্যক্তি নিঃসন্দেহে। হ্যাঁ, আরো মহিউদ্দিন আছে, সবার কথা আর বললাম না। মহিউদ্দিন আহমদ নামে আমাদের সাহিত্যে কবি আছেন। একজন বড় প্রকাশক। যাই হোক, সোনার বাংলার জন্ম পাকিস্তান আমলে, এখন বোধহয় এর বয়স প্রায় 65 কম হবে না পত্রিকার বয়স। তো সোনার বাংলা এটা 60-এর দশকের মাঝামাঝি সময়টা প্রকাশিত হয়েছে। তখন মহিউদ্দিন আহমদ প্রকাশক ছিলেন দৈনিক জাহাদ নামের পত্রিকা। ওই যে আপনার আবুল মোহসেন, আমাদের বন্ধু শামসুদ্দিন সাহেব, উনি ওটার সম্পাদক ছিলেন। আরো একটা পত্রিকা ছিল মৌলিক গণতন্ত্র। আইয়ুব খান আমলে মৌলিক গণতন্ত্র নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, ইতিহাসে অনেক। হ্যাঁ, তো মহিউদ্দিন আহমদ সাহেব এমন একজন ব্যক্তিত্ব যে তিনি আইয়ুব খান সাহেব, এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এদিকে শামসুদ্দিন আহমদ, বাংলাদেশের বড় বড় সাংবাদিকদেরকে নিয়ে উনি একই সাথে সবার সাথে ওনার যোগাযোগ ছিল বলে, হ্যাঁ, 3 ধারায় উনি একই কাজ করেছেন। কনভেনশন মুসলিম লীগের পত্রিকা ছিল মৌলিক গণতন্ত্র, উনি ওটা প্রকাশ করেছেন। লাহোরে গিয়ে আইয়ুব খানের সাথে মানে সই স্বাক্ষর করে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা থেকে মৌলিক গণতন্ত্র প্রকাশিত হতো।
আবার জেহাদ পত্রিকা, এটা কিন্তু দৈনিক, কিন্তু দৈনিক জেহাদ, হ্যাঁ, দৈনিক জেহাদ দৈনিক ছিল খুব, এবং খুব নাম করা পত্রিকা ছিল। 65 সালে তো পাকিস্তান এবং ভারতের ইন্ডিয়াতে যুদ্ধ হলো, যুদ্ধের পরেই তো 66 সালে ওই আপনার বঙ্গবন্ধু 6 দফা দাবি দিলেন। এই 6 দফাকে মানে উচ্চকিত করার জন্য, সমুজ্জ্বল করার জন্য সোনার বাংলা পত্রিকার আবির্ভাব। ওটা কখন প্রথম দিকে সাপ্তাহিক ছিল, মাঝে অর্ধ সাপ্তাহিকও ছিল। তো এটার উদ্যোক্তা যদি আপনি বলেন তাহলে দুইজন, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর হলো আমাদের এই প্রকাশক মহিউদ্দিন আহমদ সাহেব আর কি। তো যাই হোক, সেই পত্রিকাটা চলেছিল, কিন্তু 70 সালের দিকে এই মানে রাজনৈতিক ঝড়ঝাপটার কারণে এটা মানে বন্ধ হয়ে গেছিল আর কি। তো এটা মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি বিশেষ করে আমার নিজের কথা আমি বলতে চাই নাই, তবু বলতে তো হবে। আপনার এখানে ব্যক্তিত্ব বিষয় না। আমার তখন বয়স কত, আমি তখন সরকারি চাকরি করি, 22 বছর বয়স। ওই ওরা এখানে এখানে একটু বলে রাখা ভালো যে মহিউদ্দিন সাহেবের সঙ্গে আমার পরিচয়টা কিভাবে হলো। আমি এর আগে গল্প শুনিয়েছিলাম যে 69-এর শেষ দিকে বাংলা ঢাকায় চলে এলাম, একটা দৈনিক পত্রিকায় সাংবাদিক হিসেবে প্রবেশ করতে হবে, যে পত্রিকায় তুমি এক সময় প্রতিনিধি ছিলে আর কি। তো আমরা তখন কি বলবো, ইয়াং কাস্ট বলতে যদি বোঝা যায়, আমাকে এই পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি যে দিনাজপুরে গিয়ে বললেন যে আপনাকে আর দিনাজপুরে থাকা যাবে না, ঢাকায় আসতে হবে। 68-এ আমার গ্রাজুয়েশন দেওয়ার কথা ছিল, কিন্তু ওই গণ আন্দোলনের কারণে আমরা অনেকেই তখন ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছিলাম। ক্যারিয়ার স্যাক্রিফাইস করাটা যুগ ছিল। এসে দৈনিক সংগ্রাম পত্রিকার আমরা প্রথম স্টাফ, আমরা আমার বয়সের বেশ কিছু বন্ধু, এক ঝাঁক তরুণ, একেবারে তাদের তরুণ, আমাদের কারো বয়স 20 বছর, কারো 22 বছর, কারো 25, কারো 30, এর বেশি তো আর না, তাই না? তো ওই পত্রিকায় কাজ করতে করতে হঠাৎ করে ওই জাতীয় পুনর্গঠন সংস্থা, মিনিস্ট্রি অফ ইনফরমেশনের একটা অফিস, সেই অফিসটা ছিল আবার সেন্ট্রাল গভর্নমেন্টের। তখন তো ওই সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিছু অফিস ছিল, আবার মানে প্রভিন্সেরও, পূর্ব পাকিস্তানেরও কিছু অফিস ছিল। তো আমরা ছিলাম ওই মানে আমি ওই অফিসে, আমার বন্ধু সানাউল্লাহ আখুনজি, ডক্টর হাসান জামান সাহেবের নাম তোমরা শুনেছ, উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডার, ফুল প্রফেসর না, অ্যাসোসিয়েট প্রফেসরদেরকে রিডার বলা হইতো, মানে উনি এখন পড়তে শিখছেন, রিডার। তমুদ্দেশের লোক ছিলেন ডক্টর হাসান জামান সাহেব, পলিটিক্যাল সায়েন্সের রিডার ছিলেন। আমার সরকার ওনাকে ওইখান থেকে নিয়ে জাতীয় পুনর্গঠন সংস্থা, ইংরেজিতে হলো বিএনআর, ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন, পাকিস্তানে তখন 24 বছর হয়ে গেছে। ওরা খুব চিন্তা করতেছিল যে আমাদের তো অনেক ভুল হয়ে গেছে, আমরা পাকিস্তান বানালাম কিন্তু পাকিস্তানের নামে তো কোনো বই নাই, হ্যাঁ, ইসলামের কারণে পাকিস্তান তৈরি হলো কিন্তু ইসলামের উপর তো কোনো বইপত্র তেমন নাই, হ্যাঁ। তো ওই চিন্তা ভাবনা থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এই ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন বানিয়েছিলেন আর কি। যাই হোক, আমাকে আমার বন্ধু নিয়ে গেল যে ও ভালো লেগে থেকে, তো আমার একটা ছোটখাটো ইন্টারভিউ হয়ে গেল। ইন্টারভিউ হলো মানে পিএসসি ছাড়াই আমাকে নিয়ে এলো, পিএসসি করা হয়নি আমার তখন। মানে তখন এমন একটা সময় যে একজন ভালো লেখক, একজন সাংবাদিক পাওয়া, বিশেষ করে ওই সময়টাতে ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশনে সাহস নিয়ে ঢুকবে লোকজন পাওয়া যাচ্ছিল। 1 কোটি টাকা বাজেট হলো, বই পত্র পত্রিকা করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডক্টর হাসান সাহেবকে দেওয়া হলো যে আপনি 2 বছরের মধ্যে এই 1 কোটি টাকা খরচ করবেন বই এবং পত্র পত্রিকার কারণে। তা আমার চাকরি হয়ে গেল। ওখানে
আমাকে আমার পোস্ট হলো সাব এডিটর, মানে দৈনিক পত্রিকায় আমি সাব এডিটর হিসেবে জয়েন করেছিলাম, মানে সহ সম্পাদক। তো যাই হোক, ওখানে জয়েন করলাম এই কারণে যে দৈনিক সংগ্রামে আবার লোকজন পাওয়ার কোনো অসুবিধা ছিল না। ওটার পিছনে একটা বিশেষ দল ছিল, বিশেষ একটা মানে লক্ষ্য উদ্দেশ্য ছিল, কোরবানি করার লোকও ছিল, স্যাক্রিফাইস করার লোকও ছিল। কিন্তু এটা হলো সরকারি পত্রিকায় কে স্যাক্রিফাইস করবে, কে জীবন দিবে, কে কি করবে। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহর রহমতে ডক্টর হাসান সাহেব জীবনে যে কয়জন ভালো মুসলমানের সঙ্গে আমার পরিচয় হয়েছে, জানাশোনা হয়েছে, তাদের মধ্যে তিনি একজন। সাহেব সম্পর্কে অনেক গল্প করতেন আমাদের অধ্যাপক শাহেদ আলী, আমাদের সিলেটের যে শাহেদ আলী সাহেবের, এই ডক্টর হাসান জামান সাহেব ছিলেন ডক্টর শাহেদ আলী সাহেবের শিষ্য। শাহেদ আলী সাহেব তো তখন তো অনেক বড় একজন মানে সাহিত্যিক, কথা সাহিত্যিক। তার উপরে তো কথা সাহিত্যিক তখন কেউ ছিল না। তারপরে ইসলামী একাডেমিতে ওনারা তখন কয়েকজন মানে প্রবীণ লোক কাজ করছেন, অধ্যাপক। জি জি, আবুল হাশিম সাহেব, যে বদরুদ্দিন ওমর সাহেবের বাবা, তিনি তখন ইসলামী একাডেমির পরিচালক। তখন কিন্তু মহাপরিচালক বলা হতো না, যে মহা পরিচালক মানে তো আল্লাহ। তো মানুষ কি মহাপরিচালক হবে নাকি? মানুষ তো পরিচালক হইতে পারে খুব বেশি হলে। তো এগুলো পরবর্তী সময় আর থাকেনি। আচ্ছা, যাই হোক, তো আমি ওখানে জয়েন করলাম এবং আমার উপরে দায়িত্ব হয়ে গেল বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা দেখতে হবে, বাংলা বই বের করতে হবে। মানে বাংলা সেকশনের মাত্র একজন প্রধান আছেন, তার অধীনে আমি বিরাট কাজ পেয়ে গেলাম। আর আনন্দ মানে কি, 24 ঘন্টায় কাজ করতাম। হ্যাঁ, আর থাকতাম আমি এই অফিসটা ছিল 14 নম্বর আব্দুল গনি রোড, মানে আমাদের সেক্রেটারিয়েটে জাস্ট উল্টো দিকে, 1 নম্বর গেটের উল্টো দিকে, কাছাকাছি উল্টো দিকে, ফজলুল হক হলের কর্নারে। ওখানে তো বাংলা বিভাগে যখন আমি দায়িত্ব পেলাম, তো আমারও কিন্তু একটা ছোটখাটো প্রেস ছিল। আমার আব্বা রিটায়ার করার পরে আপনার কাছ থেকে, হ্যাঁ, আমি ঢাকায় এসে এটা প্রেস করেছিলাম। আমার উদ্দেশ্য ছিল যে আমি দৈনিক পত্রিকা করব, প্রকাশনা করব, জীবনের উদ্দেশ্য ছিল এইটা। তো ট্রেনিং এর জন্যই ওই দৈনিক সংগ্রামে আমি ঢুকেছি। আমি বলেছিলাম আমি কিন্তু চিরদিন থাকতে পারবো না, আমাদের নিজস্ব একটা ব্যাপার আছে। আমি বলেছিলাম আমরা কয়েক বন্ধু মিলে সাহিত্য সংগঠন করেছি, সেটাকে উদ্দেশ্য করে আমাদের নিজস্ব প্রেস থাকবে, নিজস্ব প্রকাশনা থাকবে। হ্যাঁ, আমরা ওই কয়েকজন মিলে আমরা সবকিছু করব, আমরা কোথাও যাব না। এখন ট্রেনিং পিরিয়ড, মাস্টার্স করব, কেউ যদি পিএইচডি করবে। তখন ওরকম পিএইচডি করার অত ঝোঁকও ছিল না অতটা। হ্যাঁ, আমি তো ভর্তি হওয়ার পরে এমবিএ তে ভর্তি হয়েছিলাম, করাচি যেতে হবে, বললাম যে করাচি তো যাওয়া সম্ভব না এত কাজ ফেলে। এনিওয়ে, তো ওখানে আমার উপর দায়িত্ব হলো যে প্রেস সিলেকশন করতে হবে, প্রেসকে দায়িত্ব দিতে হবে, এবং মিনিমাম 1000 বই ছাপতে হবে। 1000 টাইটেল, বিশাল ব্যাপার না? 1000 টাইটেল বই বের করা। হ্যাঁ, এই 2 বছরের মধ্যে 1000 টাইটেল বই করতে হবে, এবং সেটা আমাকে করতে হবে। তা আমি তো এমনি উৎসাহী মানুষ, পজিটিভ নেচারের লোক। আমি কি করলাম, আমি ঢাকা শহরে প্রেস গুলোকে আমি ঘুরতে লাগলাম। যে প্রেসটা আমার পছন্দ হয় আমি ওটাকে বললাম যে হ্যাঁ, ওইখানে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম, আমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি দিয়ে দিবা। আমি একটা বিরাট অথরিটি হয়ে গেলাম যে প্রেস সিলেকশন করার কোনো ইয়ে নাই। ওইখানে ওই খোরশেদ কিতাব মহলের মহিউদ্দিন সাহেবের সঙ্গে পরিচয় হলো। তো পরিচয় হওয়ায় উনি হয়ে গেলেন আমাদের 1 নম্বর, মানে 200 প্রেসকে আমরা পারমিশন দিয়েছিলাম আমাদের বই করার জন্য। তো সবচেয়ে ভালো প্রেস, সবচেয়ে অভিজ্ঞ লোক, সবচেয়ে নরম লোক, সবচেয়ে বিনয়ী লোক, এবং সবচেয়ে ঐতিহ্যময় একজন মানুষকে, খুব জোয়ান মানুষ। তখন জোয়ান মানে ওনার, তখন আমার যদি 22 হয়ে থাকে, তখন ওনার বয়স 47-48 বছর, কিন্তু দেখতে একেবারে 30 বছরের মতো। হ্যাঁ, একদম খুব সুন্দর ছিলেন। তো ওনাকে আমরা 1 নম্বর পাবলিশার বানালাম আমাদের।
মহিউদ্দিন সাহেবকে সবাই চিনত একজন প্রকাশক হিসেবে, কারণ জেহাদ পত্রিকার প্রকাশক, তাই না, সোনার বাংলার পত্রিকার প্রকাশক, তারপরে আবার ওই যে মৌলিক গণতন্ত্রের প্রকাশক, বেশ নামধাম ছিল। মানে ওই সময়ের আলোচিত কাগজগুলোর প্রকাশক তিনি, যাতা কথা না, বড় ব্যাপার ছিল। এবং একটা সময় যেহেতু উনি সোনার বাংলা বের করেছেন, একটা সময় মোনায়েম খান ওনার বিরুদ্ধে মামলাও করেছেন সোনার বাংলা বের করার কারণে। সোনার বাংলা ওনারা ভাবতে লাগলেন যে মহিউদ্দিন সাহেব এরা ডিরেলড হয়ে গেছে, এরা হয়তো পশ্চিম বাংলার সাথে কোনো একটা সম্পর্ক গড়ে তুলতেছে। মানে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন উনি বঙ্গবন্ধু নন, শেখ মুজিবুর রহমান সোনার বাংলার পৃষ্ঠপোষক, এবং ওনার ভাগিনেরা, ওনার আত্মীয় স্বজনরা ওখানে কাজও করেছে বিভিন্ন পর্যায়ে আর কি। যাই হোক, ওইভাবে ওনার সাথে পরিচয়। এই সোনার বাংলাটা জামাত ইসলামীর মুখপাত্র হলো কখন থেকে? ওটা তো অনেক পরে, যে একটা সময় উনি চলে গেলেন একটু ইন্ডাস্ট্রির দিকে চলে, পেপার কনভার্টিং এন্ড প্যাকেজিং। ওই সময় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে মাত্র 13 নম্বর কোম্পানি ছিল ওটা, 13 নম্বর কোম্পানি। এটা প্রথমে প্রাইভেট লিমিটেড ছিল। ওই জিয়াউর রহমান সাহেবের আগে প্রাইভেটাইজেশন বোর্ড যখন কিছু কিছু কোম্পানি দিতে লাগলো, তখন ওটা ওনারা কিনে নিয়েছিলেন আর কি। পাকিস্তানিদের কয়েকটা প্রজেক্ট একসাথে করে এটার নাম হয়ে গেছিল পেপার কনভার্টিং এন্ড প্যাকেজিং। শীতলক্ষার পাড়ে অফিস ছিল, ফ্যাক্টরি ছিল, এবং মতিঝিলে অফিস ছিল। তো যাই হোক, ওনার সঙ্গে পরিচয় হলো। উনি আমাকে মানে কাজ দিলেন যে সন্ধ্যার পরে, তখন অফিস ছিল আমাদের মানে 7:30টা থেকে 2টা পর্যন্ত। তো উনি আমাকে কাজ দিলেন, আমি প্রথমে বুঝতে পারি নাই। উনি আমাকে কাজ দিলেন যে ওনার ওই প্রেসে গিয়ে আমি প্রিন্ট অর্ডার দিব। আমি যদি তাড়াতাড়ি প্রিন্ট অর্ডার দিতে পারি তাহলে তাড়াতাড়ি বই বের হয়ে যাবে। তো আমি সরকারের কাছ থেকে কোনো অনুমোদন না নিয়েই, আমি যেহেতু বুঝতে পারি নাই, ছোট মানুষ, তো আমি আনন্দের সাথে কাজটা, আমি ওখানে বসে কিন্তু প্রিন্ট অর্ডার দিয়েছি। কিন্তু ওখানে বসে প্রিন্ট অর্ডার দেওয়াটা আইনত ঠিক ছিল না। তো এক সময় আমি ডক্টর হাসানুজ্জামান সাহেবকে বললাম যে আমার হঠাৎ করে মনে হলো, কারণ মহিউদ্দিন সাহেব একদিন আমাকে 300 টাকা দিলেন। 300 টাকা দিলেন যে আপনি যে কদিন কাজ করেছেন, 300 টাকা কিন্তু তখন অনেক টাকা। 1970-তে 300 টাকা অনেক টাকা। আমি বেতন পাচ্ছি তখন 350 টাকা মাত্র। হ্যাঁ, 350 টাকা। 300 টাকাতে আমি বললাম যে না, আমি যদি এই টাকা নিতে হয় তাহলে তো ডক্টর হাসানুজ্জামান সাহেবকে বলতে হবে। তো উনি বললেন যে না, হাসানুজ্জামান সাহেবের পারমিশন নিয়েই কিন্তু আমি আপনাকে বলেছি। উনি যেহেতু অফিসিয়ালি আপনাকে এটা বলতে পারেন না, কিন্তু বইগুলো যদি এইভাবে অনেক লোক মিলে না করা যায়, সময় মতো বইগুলো বের হবে না। আমি তো বললাম না, আপনি বললে তো হবে না, আপনি ব্যবসায়ী মানুষ, আপনি আপনার স্বার্থের কথাই তো বলবেন। যিনি আমাকে সরকারি চাকরি দিয়েছেন, আমি ওনাকে জিজ্ঞেস করবো। উনি যদি বলেন যে আমাকে পয়সা নিতে হবে, আমি বিনা পয়সায় কাজ করতে হবে, যেটা উনি বলেন আমি সেটাই করবো, আমার জন্য সেটাই ঠিক আছে। তো আমি হাসানুজ্জামান সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে পয়সার ব্যাপারটা মাহবুব আমি বলতে পারবো না, তুমি পয়সা নিবে কি নিবে না এটা ইট ইজ ইওর অ্যাফেয়ার। হ্যাঁ, কিন্তু কাজটা যদি তুমি করে দাও তো এটা একটা দেশের জন্য, জাতির জন্য একটা বড় কাজ হবে, তাহলে ফেয়ার এনাফ। তো মহিউদ্দিন সাহেবের ওই টাকাটা আমি নিতে পারি নাই, যদিও আমার আব্বা তখন রিটায়ার করেছিলেন, আমার পয়সা খুব প্রয়োজন ছিল, কিন্তু নেই নাই, যে না এটা তো আমি নিতে পারবো না। কারণ ডক্টর হাসান সাহেব যখন এই কথা বলেছেন, তখনই আমি বুঝছি এটা আমার নেওয়াটা ঠিক হবে না। ওই কারণেই মহিউদ্দিন সাহেব আমাকে জীবনের বহুদিন আমাকে উনি পীর সাহেব বলে ডাকতেন। তো আমি ওই সময় আমি ওনার অফিসে আর যেতাম না, আমরা একটা ন্যাশনাল রেস্ট হাউস নামে, এই যে এখন যে প্রেস ক্লাবের উল্টো দিকে যে তোপখানা রোড বলে না, তোপখানা রোড, এখানে একটা
সেকেন্ড গেট আছে, সেকেন্ড গেটে ঢোকার। এই রোডটার নাম ছিল কিন্তু সেকেন্ড গেট বলতো কেউ, কেউ বলতো তোপখানা রোড। তো এখানেই আমরা একটা ভালো রেস্ট হাউসে থাকতাম। মানে সব হলো বাপে তাড়ানো, মায়ে খেদানো, সব ছাত্র রাজনীতিবিদ যারা করেছে একসময়, মিনিমাম গ্রাজুয়েট হয়েছে, এরা সব থাকতো এখানে। মানে সেই ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ইসলামী ছাত্র সংঘ, তারপরে এনএসএফ, তারপরে কমিউনিস্টদের তো আরো অনেকগুলো আছে, সবাই আমরা একসাথে থাকতাম। পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ। কোনো গন্ডগোল হইতো না, না? জি জি। তখন আপনাদের মাঝে এমনি কোনো গন্ডগোল হওয়ার আশঙ্কা ছিল না, না? না 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 না, আরে আল্লাহ, আমরা সব বন্ধু, সবাই বন্ধু। দুষ্টামি হতো খালি। এই মোল্লা, আমাদেরকে মোল্লা বলতো, আমরা বলতাম তোমরা তো কমিউনিস্ট, কম অনিষ্ট করো, অসুবিধা নাই, হ্যাঁ বেশি অনিষ্ট তো করো না, এই ধরনের মানে ছিল আর কি। হ্যাঁ, এই ম্যানন বলো, এই বলো, সেই বলো, হ্যাঁ এগুলো অনেক বড় ব্যাপার। ওটার নামও ছিল সুন্দর, ন্যাশনাল রেস্ট হাউস, যেটা পরবর্তী সময় হোটেল সম্রাট হয়েছে, হোটেল সম্রাট। যাই হোক, তো ওখানে থাকতাম। মহিউদ্দিন আহমদ সাহেব ওই দিনের বেলা একটা ওই যে মানে ওই যে লেটার বক্স ছিল না, এখন তো কারো লেটার বক্স নাই, আগে সম্ভ্রান্ত বাড়িগুলোর সামনে একটা লেটার বক্স থাকতো, যেখানে লেটার গুলো রাখা হতো। মানে পিয়নরা এসে লেটার দিত, আবার নিয়েও যেত, দুটাই কাজই করতো। তো উনি ওখানে এসে আমাকে ওই বইয়ের আমি প্রুফ দেখতাম, আবার সম্পাদ করতাম, সম্পাদনা করতাম। মেইনলি আমার দায়িত্ব ছিল প্রিন্ট অর্ডার দেওয়া। আমার অধীনে আবার অফিসে 10-12 জন 15 জন প্রুফ রিডার ছিল, অনেকে প্রুফ রিডার ছিল। অনেক প্রুফ দেখার পরে ফাইনালটা আপনি দেখে দিতেন আর কি? আমি দেখে দিতাম। এবং আমার পরে আমার কিছু পরে আমার এক বন্ধু, যে পরবর্তী সময় প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারদের প্রেস সেক্রেটারি হয়েছিলেন, আমি তো মাঝখানে চাকরিটাকে ছেড়ে দিলাম। আমার ওই প্রিয় বন্ধুর নাম হলো আবু জাফর, তুমি নাম জানো। অনেকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উনি অনুবাদ করেছেন। হ্যাঁ, অনেক নাম করা মানুষ। উনি রিটায়ার করেছেন, উনি মানে এডিশনাল সেক্রেটারি হতে পেরেছিলেন আর কি। ওনার চেয়ে আমার বয়সটা একটু কম ছিল, কিন্তু উনি আমার 3 মাস পরে জয়েন করেছিলেন। উনি আসলেন, এরপরে আসলেন আমাদের আরেক বন্ধু মোজাম্মেল হক, উনি পরে পিএইচডি করেছেন এবং ক্যামব্রিজে বোধহয় এখন উনি আছেন সম্ভবত। আমাদের আলী আশরাফ স্যারের প্রফেসর ডক্টর আলী আশরাফ সাহেব, যে দারুল এহসান যেটা বিশ্ববিদ্যালয়, ওনাদেরই এক ভাগিনীকে উনি বিয়ে করছিলেন। তো আমরা পরে আমরা এই 3 জন পরে আরো অনেক আমরা মানে প্রিন্ট অর্ডার দিতাম আর কি। তো এই হলো ঘটনা। ওইভাবে মহিউদ্দিন আহমদ সাহেবের সঙ্গে আমার পরিচয়। উনি প্রুফ গুলো আমাকে দিয়ে যেতেন, আমি রাত্রেবেলা রাত জেগে জেগে প্রিন্ট অর্ডার দিতাম, ওই বক্সে রেখে দিতাম। ওনার সঙ্গে আমার দেখা কম হতো, উনি গভীর রাত্রে আসতেন। এবং কখনো কখনো দেখতাম যে আমার রুমে ঢুকে বিছানার উপরে উনি মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছেন, এরকমও মানে আমি হয়তো বাইরে গেছি নাই। আর আমরা তো আলাদা আলাদা রুমে থাকতাম না, আমরা বড় রুমে 3 জন বা 4 জন, ছোট রুম কম ছিল, বড় বড় রুম ছিল, মানে 2 জনের সিট কম ছিল। হ্যাঁ, 2 জনের সিট একদম, একজন থাকে এরকম সিট ছিল না, 2 জন। কারণ ছাত্ররাই তো থাকি আমরা ওখানে, ছাত্র নেতারাই থাকে সব। আমি নেতা না, কিন্তু আমার সৌভাগ্য ছিল যে রুসলাম ভাই আমাকে খুব স্নেহ করতেন, আমি ওখানে থাকতাম। সানাউল্লাহ ছিল, আমাদের বাংলা একাডেমির সিরাজ ভাই ছিল, অনেক বড় বড় লোক। পরবর্তী জীবনে সবাই বড় হয়েছে, আমি একটু ছোট থাকার নেশা, ছোটই থাকছি আর কি আল্লাহর রহমতে। তো এইটুকু তুমি জানতে চাইছিলা যে কিভাবে পরিচয় হলো। আমি যদি একটু ধারাবাহিক যাই, সোনার বাংলাটা আপনি কখন দায়িত্ব নিলেন, কেন নিলেন? সোনার বাংলায় আমি পেলাম মানে বাংলাদেশ স্বাধীন হলো, তখনই বললাম যে এই দেশকে যদি সেবা করতে হয় তাহলে তো পত্র পত্রিকা লাগবে। তো মহিউদ্দিন সাহেবের সঙ্গে ওনার 70 এবং 71 2 বছরের একটা যোগাযোগ হয়ে গেল না, 2 বছরের একটা যোগাযোগ হয়ে গেল। উনি অন্য 10টা প্রেস যা কাজ করতে পারতো না,
উনি একাই তা করতে পারতেন। ওনার কর্মস্পৃহা, ওনার উৎসাহ, উদ্দীপনা, হ্যাঁ, এগুলো অনেক দারুণ ছিল। কর্মদক্ষতাও ছিল 24 ঘন্টায়, হ্যাঁ 24 ঘন্টায় উনি কাজ করতেন। ওনার গাড়ি ছিল, ওনার সব রকম ফ্যাসিলিটি ছিল। মানে একটা ছাদের নিচে ওনার ওনার প্রিন্টিং কাজের জন্য বাইরে কোথাও যেতে হতো না। কাগজ থেকে শুরু করে এভরিথিং ওনার কাছে সব থাকতো। হ্যাঁ, কারণটা ছিল মানে এই যে ইউসিস ছিল না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইউসিস। হ্যাঁ, তো ইউসিস এর বই উনি ছাপতেন, আমেরিকার বইগুলো উনি ছাপতেন আর কি। তখন তো ওই যে সোভিয়েত ইউনিয়নের বিনা পয়সার বই বিতরণের একটা বড় ধরনের বিষয় ছিল। তো এর উল্টো দিকে ওই ইউসিস ছাপতো, মানে মানে ওরা যদি ছাপতো 10টা, ইউসিস তখন, হ্যাঁ মানে ইউনাইটেড স্টেটস অফ, মানে যা চলছিল আর কি। এনিওয়ে, তো ওইভাবে হ্যাঁ আমি পেলাম, মানে আমি বুঝলাম যে এই আমরা যে অফিসে চাকরি করছি এটা মানে হয়তো বেশি দিন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস মানে আবার আরেক সেন্ট্রাল, এখন তো আরেক সেন্ট্রাল হয়ে গেল, চট করে হবে না, এটা সময় তো লাগবে। হ্যাঁ, সময় লাগবে, এটা আল্লাহর তরফ থেকে কেন জানি বুঝছিলাম। আমি, আমাদের বন্ধুরা, আমি, মোজাম্মেল হক এবং আবু জাফর, আমাদের বস যারা ছিল, তারাও ভাবলো যে বোধহয় আমাদের কিছু চাকরি বাকরি করতে হবে বা নিজেদের কোনো একটা ব্যবস্থা করতে হবে। যাই হোক, তো আমি 16ই ডিসেম্বরের পরে 20শে ডিসেম্বর, সম্ভবত 20শে ডিসেম্বর, আমি তখন থাকি নারিন্দা রোডে থাকি, আমার চাচার বাসায়, আপন চাচার বাসায় আমি থাকি। তো ওখানে তখন আমরা ওই মেসটা ছেড়ে দিয়েছি, কারণ মুক্তিযুদ্ধের সময় ওখানে খুব, ওই এলাকাটা খুব গরম এলাকা ছিল, প্রেস ক্লাব এটা ওটা নানান ঝামেলা ছিল। এটা তো মেইন আন্দোলনের কেন্দ্রবিন্দু, এটা তো মেইন এরিয়া। হ্যাঁ, মেইন জায়গা, এখনো মেইন জায়গা। তো যাই হোক, আমরা তখন সরে আসলাম। তো আমি মহিউদ্দিন সাহেবের কাছে গিয়ে বললাম যে মহিউদ্দিন সাহেব, আপনার সোনার বাংলাটা আমাকে দেন, এটা আমি চালাই। তো উনি বললেন যে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। একদম লাভ দিয়ে উঠলেন, আমাকে হ্যান্ডশেক করলেন, কারণ ওনার একটা মানে কনফিডেন্স ছিল আমার উপরে, মানে যে আমি পারবো, কারণ আমি ডেইলি 10-12টা 15টা প্রিন্ট অর্ডার দিচ্ছি, কম কথা না, ডেইলি 150-200 পৃষ্ঠা। হ্যাঁ, তো উনি বললেন যে খুব ভালো হয়, কারণ ওনারও একটু মুসলিম লীগ করতো, ঢাকা মুসলিম লীগের ইয়েতে উনি পৃষ্ঠপোষক ছিলেন, পয়সা করে দিতেন। তো উনি বললেন যে মাহবুব ভাই খুব ভালো হয়। আর নামটা সোনার বাংলা, এটা হিট হয়ে গেল আর কি, বুঝছো না। তো আমি নিলাম, মানে উনি আমাকে দিলেন যে ঠিক আছে, আমি পত্রিকাটা আপনাকে দিয়ে দিলাম। আমি যে না, আমি এইভাবে নিব না, আমি তো সরকারি চাকরি করি, আমি এটা নিব কিভাবে, আমি তো নিতে পারবো না, এটা আপনারই থাকবে যখন আমি নেওয়ার জন্য উপযুক্ত নিজেকে মনে করব। মানে আমি যদি সরকারি চাকরি ছেড়ে দেই বা পরিস্থিতি আমাকে বাধ্য করে কোনো কারণে, আমি, এটা আপনার থাকলো, আমি দেখাশোনা করলাম যাতে আপনার লস না হয়, সেই জিনিসটা আমি দেখবো। কারণ আমার একটা ভরসা ছিল বড়, সেটা হলো যে মানে বাই দিস টাইম প্রায় 200 প্রেসের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। ওদের মধ্যে অনেকেই আমাকে খুব স্নেহ, ওরা তো কেউ বাবার সমান, কেউ চাচার সমান, আমি তো ছোট মানুষ, তাই না, আমাকে স্নেহ করতো। আমার একটা ভরসা ছিল যে আমি এটা চালাতে পারবো। আপনি তো সারা জীবন ধরেই কর্মক্ষম, দক্ষ, স্পিডি, না একটু আশাবাদী মানুষ, আল্লাহ ভরসাটা ছিল খুব বড় আর কি, আল্লাহ ভরসা, দেখা যাক। আর বন্ধু বান্ধব পেতে অসুবিধা হতো না, ক্লাসমেট পেতে, ওটা পেতে, ওগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কখনো কোনো অভাব হয়নি। আপনি যদিও আপনার নাম যদি মহিউদ্দিন সাহেবের সঙ্গে ওই আমরা পত্রিকা বের করলাম জানুয়ারিতে বোধহয় পারিনি, ফেব্রুয়ারি ওই 2072, 16ই ডিসেম্বরে তো 71 সাল ছিল না, এটা যাওয়ার পরে
আমার যতদূর মনে পড়ে যে মানে একটা ফেব্রুয়ারিতে আমি তখন একা, কোনো লোক পাইনি। তা আমি একা ওই ব্লেড দিয়ে কাঁচি দিয়ে কোন রকম অন্য দৈনিক পত্রিকা কেটে কুটে আবার একটু এডিট ফেডিট করে, হ্যাঁ, তো প্রথম আমি ওই 4 পৃষ্ঠা বের করলাম। এরপরে তো আমাকে মহিউদ্দিন সাহেব প্রধান সম্পাদক করলো। এরপরে ওখানে আব্দুল গফফার চৌধুরী সাহেব এডিটর হলেন, আমি প্রধান সম্পাদক, গফফার চৌধুরী সাহেব সম্পাদক। গফফার চৌধুরী একদিন হাসতে হাসতে যে মাহবুব তুমি আমার সোনার বাংলাতে এডিটর ছিলেন না? হ্যাঁ ছিলেন আমার পরে আর কি। এর আগে আরো অনেক বড় নির্মলেন্দু গুণ, শামসুর রহমান, আরো অনেকেই কাজ করেছেন। ওই পাকিস্তান আমলে ওনারা কাজ করেছেন। আমি কাজে ঢুকলাম বাংলাদেশ আমলে। বাংলাদেশ আমলে প্রথম সম্পাদক মাহবুবুল হক, এবং আমার যে এখন আমার কাছে কার্ডটা আছে প্রধান সম্পাদক, বয়স 22-23 বছর। চিন্তা করো কি অবস্থা আমার। কিছুই বুঝি না, কিন্তু আমি 1 মাস বোধহয় লাগলো মোহাম্মদ আব্দুল মান্নানকে পেলাম। তারপরে আমাদের AKM হানিফ ভাই, তুমি ছিল ওই যে বিটিভির ডিজি হয়েছিলেন যিনি, হ্যাঁ। তো আমি লোক পেলাম কোথায় তোমাকে বলি, হ্যাঁ, দৈনিক সংগ্রাম তো অটোমেটিক বন্ধ হয়ে গেল 71-এ, তাই না? তো বন্ধ হয়ে যাওয়ার ফলে হ্যাঁ, তো বহু সাংবাদিক তো তখন ঘুরছে, কেউ মুক্তিযোদ্ধা হয়েছে, কেউ আবার গ্রামে চলে গেছে, কেউ পান বিড়ি সিগারেট বিক্রি করছে। এই পান বিড়ি সিগারেট বিক্রি করার লোক কয়েকদিন আগে মারা গেল, আমাদের খুব স্বনামধন্য আলতাফ ভাই, তুমি চিনো? আলতাফ ভাই মানে সারা বাংলাদেশে প্রতিনিধিদের একটা জাতীয় সাংবাদিক সমিতি করছিল না, এবং আজীবন সম্পাদক তাকে দেওয়া হয়েছিল। সে আলতাফ ভাইকে দেখে একদিন পান বিড়ি সিগারেট বিক্রি করতেছে। আমি তো দূর থেকে দেখি, আরে আমাদের আলতাফ ভাই পান বিড়ি সিগারেট বিক্রি করতেছে কেন? কোথায় যাব? কে আমাকে চাকরি দিবে? কেটে দিল একদম। আমি চাকরি দিব, আসেন আপনি। নিয়ে আসলাম কাজী শামসুল হক, এখন আমেরিকায় এখন সময় নামে একটা পত্রিকা বের করে, তুমি তো বোধহয় দেখা হয়েছে তোমার, সবাই তাকে মুরব্বী মানে। হ্যাঁ, ওনাকে পাইলাম একদিন যে উনি মানে কি ওই জমি জমা বিক্রি করবে, মানে রিয়েল এস্টেটের কাজ করবে, এই ধরনের কি রিয়েল এস্টেট। আসেন, এইভাবে যেখানে যাকে পাইছি আর কি সোনার বাংলায়, আব্দুল কাদের মিয়া, এরকম অনেকে। তোমার সিলেটের পাইছি, সিলেটে কাকে পেলাম? হ্যাঁ, হেলালুদ্দিন ভাইকে পেয়েছিলাম। হ্যাঁ, মুকির চৌধুরীকে তখন পাই নাই, উনি আরো পরে এসছেন ঢাকায়। উনি তো আসামের লোক ছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। আরেকজন পেলাম চিটাগাং এর, দুজন নাম করা লোক পেলাম। একজন হলো আজিজুর রহমান ভাই, উনি বগুড়ার লোক, কিন্তু চিটাগাং এর একজন মুরব্বী টাইপের, ওই যে আজাদি পত্রিকা, আরো কি কি পত্রিকা ছিল ওইসবে কাজ করতেন। আরেকজন ছিলেন আহমদ ইয়া খালেদ, তুমি চিনো কিনা? চিটাগাং এর একজন বরেণ্য সাংবাদিক আহমদ ইয়া খালেদ। যাই হোক, তো আমরা ওইভাবে এই কাগজটাকে আমরা 79 পর্যন্ত আমরা করেছি। 79 পর্যন্ত, হ্যাঁ 79 পর্যন্ত। মানে আমি একেবারেই জড়িত ছিলাম, কিন্তু আমার বন্ধুরা তারা থাকতে পারেনি, তারা কেউ আজাদে চলে গেল, কেউ ইত্তেফাকে, ধীরে 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 সবাই যার যার পজিশনে চলে গেল। আব্দুল মান্নান চলে গেল ব্যাংকে, এইভাবে আর কি। তো আমি লেগেছিলাম 79 পর্যন্ত। মহিউদ্দিন সাহেব আমাকে সবসময় এটা মালিক বলেছেন, কিন্তু আমি কখন একবার উনি জোর করে আমাকে মালিক বানিয়েছিলেন। আমি তো সরকারি চাকরি করি, আমি মালিক না হয়ে আমার বড় ভাইকে মালিক বানাইছিলাম, AKM ওয়াহিদুর রহমান। এবং পূবালী ব্যাংকে একটা অ্যাকাউন্টও উনি করে দিয়েছিলেন সোনার বাংলার নামে। মানে উনি পাচ্ছিলেন না, মানে ওনার অনেক মানে কোর্সস কিতাব মহল তো অনেক বড় লাইব্রেরি ছিল, এখনো অনেক বড় লাইব্রেরি, সেটা বলবো তোমাকে। তো উনি মানে আমাকে দিয়ে উনি মানে হাফ ছেড়ে পাচ্ছিলেন আর কি একরকম। তো তখন আমরা 15 টন কাগজ পেতাম। হ্যাঁ, শেখ মুজিবের আমলে শেখ মুজিবের কিছু ভালো অবদান ছিল কিন্তু ওই সময়, মানে ধর্মীয় বই বা সংবাদপত্র, নজরুল রবীন্দ্রনাথের বই,
মানে বই ছাপতে হলে এটা অনেক ডিডাকশনে আমরা কাগজ পেতাম, কথা বুঝছো না, খুব কম দামে কাগজ দিত। আচ্ছা, তো আমরা 15 টন কাগজ পেতাম, তুমি চিন্তা করো, বিশাল 15 টন কাগজ তো কম না কম। সোনার বাংলাতে। কিন্তু শেখ মুজিব মারা যাওয়ার পরে যা হলো, ইন্তেকাল করার পরে যা হলো তুমি জানো, সেগুলো সোনার বাংলাও তো বন্ধ হয়ে গেল না, সব কাগজ বন্ধ হয়ে গেল, আবার এটাকে আমরা জাগালাম, এইভাবে চলছিল সোনার বাংলা। অনেক কাগজ চলতো, মানে হকাররা এসে বসে থাকতো সে সময়। আর আমাদের প্রথম মুরব্বী ছিল এই পত্রিকা চালানোর পিছনে কবি ফররুখ আহমদ এবং আবুল মনসুর আহমদ। আমি সেলিউট দিচ্ছি যে এই দুইজন অনেক বড় মানুষ আমাদের মুরব্বী ছিল। আমাদেরকে ওনারা সংস্কৃতি শিখিয়েছেন, আমাদেরকে ওনারা ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য যা কিছু আমরা শিখেছি জীবনে দুজনের কাছ থেকে শিখেছি। তো 74-এ তো মানে ফরুক ভাই মারাই গেলেন, আবুল মনসুর আহমদ তো বেঁচে ছিলেন 79 পর্যন্ত বেঁচে ছিলেন, যতদূর মনে পড়ে আমার। 79। তো ওটা আরেকটা পার্ট, মানে বিএম আব্বাস, মহিউদ্দিন আহমদ সাহেবের সঙ্গে থাকাতে আমি মানে সরকারি লেভেলের উঁচু মহলের সঙ্গে পরিচয়, সাংবাদিকদের সঙ্গে উঁচু মহলের সম্পাদকদের সঙ্গে পরিচয়, হ্যাঁ, মানে অনেক বড় বড় মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। এটা আমার জীবনের জন্য একটা বড় বিষয়। মানে প্রপোজালটা দিছিলেন অধ্যাপক ফজলে আজিম। অধ্যাপক ফজলে আজিমের নাম তুমি শুনেছো কিনা আমি জানি না। ঢাকা ডাইজেস্ট, নতুন ঢাকা ডাইজেস্ট, ওনার একটা বড় ইতিহাস আছে। উনি ডাইজেস্ট নামে পত্রিকাটাকে পপুলার করেছিলেন বাংলাদেশে, আমরা ছিলাম ওনার সাথে। দারুণ পপুলার ছিল। হ্যাঁ, দারুণ পপুলার ছিল। তখন তো বেবি ছিলাম। হ্যাঁ, ওটা মানে কি, উনি অধ্যাপক ফজলে আজিম সাহেব খুব ব্রিলিয়ান্ট মানুষ ছিলেন এবং উনি জামাত ইসলামীর একজন নেতা ছিলেন, ডিপ্লোমেটিক করে কাজ করতেন উনি। এটা বলতে গেলে যে আমার কথা এসে যায়, আমি বললাম যে আজিম ভাই পলিটিক্স করার লোক পাওয়া যাবে কেন? উনি পলিটিক্সে খুব, উনি ছাত্র ইউনিয়নের নোয়াখালী জেলার সেক্রেটারি জেনারেল ছিলেন এক সময়। আচ্ছা, 60-এর দশকে। আগে তো জামাত ইসলামীতে আসতো মানে বড় বড় অন্য সংগঠন থেকে, পরবর্তী সময় আমাদের মতো এরকম সাধারণ লোকেরা বেশি আসছে আর কি। 60-এর দশকে বা তার আগে অনেক বড় বড় লোকেরা আসতো। ফজলে আজিম সাহেব নোয়াখালীর মানে ছাত্র ইউনিয়নের সেক্রেটারি জেনারেল, উনি হয়ে গেলেন জামাত ইসলামীর ডিপ্লোমেটিক কোরের একজন নেতা। বিশাল ব্যাপার না? লম্বা চওড়া বিশাল মানুষ, বড় লোকের ছেলে, টাকা পয়সা আছে। হ্যাঁ, তো যাই হোক, ওনার ইতিহাস তো আজকে বলার কথা না। উনি আমাকে বললেন, ওনাকে কালচারাল দিকে আমরা এনেছিলাম। আমি আমার কথা না বলে আমরা বলি, দ্যাট উইল বি বেটার ফর মি। তা আমরা ওনাকে কালচারাল ফিল্ডে আনলাম, এনে আমরা ওনাকে ওই যে ঢাকা রিডার্স ডাইজেস্টের বাংলা করার জন্য নুরি ভাই সহ আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছিলাম, রিডার্স ডাইজেস্টের বাংলা সংস্করণ করা ওদের পারমিশন নিয়ে। তো আমরা রিহার্সাল দিচ্ছিলাম, আমরা তখন রিহার্সাল দিচ্ছিলাম যে রিডার্স ডাইজেস্টকে অনুবাদ করে আমরা এটা পারবো কিনা চালাতে, কতটুকু ফিজিবিলিটি হবে, কে কোনটা করবে। অনেক লোক লাগবে, তাই না? অনেক লোক, আবার ইংরেজি জানার লোক লাগবে। হ্যাঁ, ভালো ইংরেজি জানে, ভালো বাংলা জানে, দুটো ভাষাই সমান তালে জানে। হ্যাঁ, এটা। আর নুরি ভাই ঠিক ছিলেন, নুরি ভাই সম্পাদক হিসেবে উনি ঠিক ছিলেন। তো ওই সময় আমরা দেখলাম যে রিডার ডাইজেস্ট তো করা কতটুকু আমাদের পক্ষে ঠিক হবে। তখন দেখা গেল যে বাংলাদেশের বদনাম হয়ে গেল। আমরা এমন একটা কাগজ করলাম যেটা হয়তো গ্রহণযোগ্য হলো না। আসলে আমরা একটু ট্রায়াল করি, মূল কাগজের স্ট্যান্ডার্ড রাখতে না পারলে তো অসুবিধা। হ্যাঁ, তো একটা অস্থির সময় চলছিল। স্বাধীন হওয়ার পরে আমরা যে একেবারে স্বাধীন হয়ে গেছিলাম, বা এখন যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম, পাওয়ার পরে যে আমরা খুব উল্লাস বা খুব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে যে আমরা উদ্বেলিত, হ্যাঁ, এখনো আমরা এক ধরনের অবস্থায় আছি। তখনও আমরা সম্ভব নয়, কারণ হলো ষড়যন্ত্র তো বহুমুখী।
হ্যাঁ, তো যাই হোক, ফজল আজিম ভাইকে আমরা উদ্বুদ্ধ করলাম যে আমরা তো রিটায়ার করতে পারছি না, তো এখন আমরা একটা বাংলা ডাইজেস্ট করি, এটার নামই হবে বাংলা ডাইজেস্ট। তো সেখানে সেখানে তোমাদের একজন লোক আহমদ আনিসুর রহমানকে আমরা সিলেক্ট করেছিলাম মূল সম্পাদক হিসেবে, প্রফেসর ডক্টর আহমদ আনিসুর রহমান অফ সিলট। তোমাদের অবদান অনেক অনেক, এইটাই সমস্যা। তো আমরা আহমদ আনিসুর রহমান আমাদেরকে আপনি করে বলতো, আমি তো এখনো তুমি করে বলি, আর দেখতে তো মনে হবে যে আমার চাচা। হ্যাঁ, এখন অস্ট্রেলিয়া থাকে, এমআইটিতে পড়াইতো। এমনি মাঝে মাঝে কথাবার্তা হয় নাকি, যোগাযোগ আছে তো না? হয় হয়, রেগুলার হয়, রেগুলার রেগুলার একেবারে ভাই ভাই সম্পর্ক। হ্যাঁ, ঢাকায় আসলে মানে সে সিলেটে যাবে না, জোর করে পাঠাই, যাও ভাই বোনদের দেখে আসবে না, কেমন কথা হইলো। একটু ফিলোসফার টাইপের, বুঝতেই পারো। তো হ্যাঁ, তো তারপরেও ওই ডাইজেস্ট, তারপরে নতুন ঢাকা ডাইজেস্ট, তারপরে তোমার 3টা নাম হয়ে গেছিল। এরপরে তো কামরুজ্জামান সাহেব একবার করলেন, ওনার আত্মীয় যিনি এখন আমেরিকায় থাকেন। যেহেতু আজিম ভাইয়ের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেল ডাইজেস্ট করতে করতে, ঢাকা ডাইজেস্ট করতে করতে, আর আমরা একটা গ্রুপ বানিয়েছিলাম, মানে এটার নাম ছিল ফ্রেন্ড সার্কেল। তখনও তো ওই ইসলামী ছাত্র সংঘ নাই, জামাত ইসলামী নাই, কোনোটাই নাই। তো আমরা ফ্রেন্ড সার্কেল নামে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলাম, যেটা পরবর্তী সময় মৌলানা আব্দুর রহিম সাহেব প্রেসিডেন্ট ছিলেন, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আর জামাত ইসলামীর মৌলানা নুরুল ইসলাম সাহেব ছিলেন ভাইস প্রেসিডেন্ট। তো আমাকে আব্দুর রহিম সাহেব খুব স্নেহ করতেন বলে আমাকে অত বড় জায়গায়, আর আমরা তখন একই বাড়িতে থাকতাম আর কি। হ্যাঁ, ঢাকায় ওনার জামাইয়ের বাড়িতে আমরা সবাই থাকতাম। জাহানে নওয়া পত্রিকা ছিল না একটা, জাহানে নওয়া পত্রিকার সম্পাদক তুমি, উনিও কিন্তু একজন বড় মানুষ, ওনার নাম এখন হয়তো কেউ নেয় না, জানেও না। তো আমি বলবো যে একজন উনি লিখতেন হাফেজ, মুসলিম চেতনা বিকাশে বড় ভূমিকা রেখেছে দীর্ঘকাল জাহানে নওয়া, একদম ইসলামিক, কারণ গরুর ছবিও ছাপা হইতো। তখন তো বাংলা ভাষা সাহিত্য চর্চা খুবই সীমিত ছিল, এই হিসাবে জাহানে নওয়া সংবাদপত্র ওই জায়গাটাও আমার এখনো মনে আছে। 13 নম্বর তার কোন বাড়ি লেন, বুঝো কারা ওইসব জায়গায় থাকতো, বুঝতে পারতেছো তো, কার কোন 13 নম্বর, মানে ঢাকা শহরের কোর্ট কাছারির উল্টো দিকে একটা ছোট্ট গলি। তো ফজল আজম সাহেব আমাকে বললেন, আমি তো একবারে সরাসরি বললাম মহিউদ্দিন সাহেবকে। তো উনি জামাত ইসলামকে পছন্দ করতেন, জামাত ইসলাম করতেন না, জামাত ইসলামকে পছন্দ করতেন। এবং উনি বললেন যে মাহবুব সাহেব, আমি তো একটা জামাত ইসলামকে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে আমি যখন মারা যাব তখন আপনারা লাখ লাখ লোক, আপনারা লাখ লাখ লোক আমার জানাজা পড়বেন, জামাত ইসলামকে এই কথাটা বলবেন। তো উনি গতকাল ইন্তেকাল করেছেন। প্রফেসর গোলাম আজম সাহেব ওনাকে চাচা বলতেন, ওনাদের একটা আত্মীয়তার বন্ধনও ছিল। বসুন্ধরায় বিরাট জানাজা হয়েছে, ওনার ছেলেদের অনেক বড় লোক হয়েছে প্রচুর, কারণ উনি তো খুব পরিচিত লোক ছিলেন, এবং উনি তো এটা হলো জামাত ইসলামী সোনার বাংলা নেয়ার পরে আপনারা যে প্রয়াস চালিয়েছিলেন, যে সার্কুলেশন ছিল, এটা কোন কিরকম পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? কি ভালো হয়েছে নাকি গুণগত মান খারাপ হয়েছে? আমাদের পত্রিকাটাই ভালো, মানে বাংলাদেশি একটা জাতীয়তাবাদ বা মুসলিম জাতীয়তাবাদ, ঠিক ইসলামকে ওইভাবে মানে দাঁড় করানোর অবস্থা ছিল না। কিন্তু এখানে সবাই লিখতো, আবুল মোসেন আমাদের মতো লোক লিখতেন, ফরুক ভাই লিখতেন, তাই না? এটা একটা বড় ধরনের বিষয় ছিল, মানে এটা একটা কসমোপলিটন বলতে পারো আর কি, কসমোপলিটন একটা ব্যাপার ছিল, এটা বলতে পারো। হ্যাঁ, কিন্তু জামাত ইসলামী নেওয়ার পরে
জামাত ইসলামী এটাকে পুরোপুরি জামাত ইসলামের মুখপত্র বানিয়েছিল, এখনো মুখপত্র। এবং জামাতে নেওয়ার পরে মনে হয় সার্কুলেশন আর কমে নাই, বরং বেড়েছে, আর কোনো সময় মনে বন্ধ হয় নাই, না? না না, এখন একটু মাঝখানে একটু বুঝতেই পারো একটু সমস্যা ছিল ওদের। কামরুজ্জামান সাহেব এডিটর ছিলেন, আল্লাহ তো ওনাকে নিয়ে গেলেন, তাই না? তো কামরুজ্জামান সাহেব অনেক বছর সম্পাদক ছিলেন, 80 সাল থেকে ওনার মানে তিনি যত্নশীল ছিলেন এই কাগজটার ব্যাপারে, সিরিয়াস ছিলেন। হ্যাঁ, এটা ওনার একটা বড় ধরনের, হ্যাঁ এটা 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 জামাত ইসলামের বেবি না বলে আমরা যদি বলি যে এটা কামরুজ্জামান সাহেবের বেবি ছিল, তাহলে অসত্য কথা বলা হবে না। না, মোটেও ভুল হবে না। কারণ আমার মনে আছে আমার কাছ থেকে ওই লেখা নিতেন। কামরুজ্জামান ভাই আমাকে খুব ভালোবাসতেন। আমি অনেক লেখা দিয়েছি সোনার বাংলায়, এবং তিনি মেইন ফিচারটা তিনি নিজে করতেন প্রায়শ, এবং খুবই চমৎকার রাজনৈতিক বিশ্লেষণ দিতেন, বা রাজনৈতিক পরবর্তীতে কি হতে যাচ্ছে এইসব বিষয়ের উপর লিখতেন। এবং আমি যতটুকু দেখেছি, আমি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, দূরদৃষ্টি সম্পন্ন, বিশাল দূরদর্শী। আমাদের সিলেটের একজন, আপনি নিশ্চয়ই জানেন, সুলাইমান হাসান ভাই একসময় দায়িত্বে ছিলেন। ফলে এই কারণে আমি যখন ঢাকায় যেতাম, যেহেতু উনি আমাদের অনেক সিনিয়র, আমাকে খুব স্নেহ করতেন সুলাইমান হাসান, মানে করতেন। আমি তুমি করে বলি আপনি তো আমাদের ওইখানে দাদা মুরব্বী, বুঝছেন? আপনার যারা চাকরি এরা আমাদের মুরব্বী, তাই না? সেখানে বুলবুল সরোয়ার কাজ করেছে, আসাদ বিন হাফিজ কাজ করেছে, সবাই কাজ করেছে, তো অনেকেই কাজ করেছে, উল্লেখযোগ্য অনেকেই। এটা গৌরবের কাগজ বলি এই কারণে যে পাকিস্তান আমলে বা বাংলাদেশ আমলে মানে জামাত ইসলামের নেওয়ার যে আগের যে আমলটা, সে আমলেও কিন্তু যারা ছিল তারা কিন্তু সাংবাদিক হিসেবে, আমরা যারা ছিলাম পরে তাদের চেয়ে ওনারা অনেক বড় ছিলেন। আব্দুল গফর চৌধুরীর নাম তো বললাম, নির্মলেন্দু গুণের নাম বললাম, তাই না? তারপরে সুলতান আহমদ, কত লোক, মানে জাতীয় পর্যায়ে ছোঁয়া পেয়েছে এই কাগজ। তুমি জানো খোরমজম মুরাদের সঙ্গে আবার আবুল মনসুর আহমদ সাহেবের খুব ভালো রিলেশন ছিল, এটা কেউ জানে না, আমি জানি। হ্যাঁ, খোরমজম মুরাদ সাথে ব্যক্তিগত দেখা হয়েছে, একাধিকবার দেখা হয়েছে। খোরমজম মুরাদ ওই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেক্রেটারি জেনারেল ছিলেন, তারপরে জামাত ইসলামী ঢাকা মহানগরীর আমির ছিলেন। হ্যাঁ, আমার দাড়ি তো ছোট, ওনার দাড়ি আরো ছোট ছিল। ওই সময় না, অনেক পরে দেখা হয়েছে, আমি ভেবেছিলাম। আচ্ছা শুনেন, 16 ডিসেম্বরে, তোমাকে একটা সত্য কথা বলি, 16 ডিসেম্বরে মানে 16 ডিসেম্বরে তো ওনারা তো পাকিস্তান পন্থী ছিল, এটা তো অস্বীকার করার কোন, পাকিস্তান পন্থী তখনও ছিল, পাকিস্তান পন্থী লোক এখনো আছে। অখণ্ড ভারতের পক্ষে যেমন কিছু মানুষ ছিলেন, এখনো এটা চিন্তা লালন করেন, আবার অখণ্ড পাকিস্তানের পক্ষে যারা ছিলেন এই চিন্তা এখনো লালন করেন। এইটা মুক্ত চিন্তা আদলে যদি আমি ভাবি, তাহলে এটা দূষণীয় জিনিস না। যদি এরা ক্ষতিকর হয় না, অন্য মানুষকে ক্ষতি না করে, ধ্বংসযোগ্য না করে, তাহলে তার চিন্তাকে আমি রেসপেক্ট করতে আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তুমি গুছিয়ে বলছো, আমি তো শর্ট করে কথা বলতে হচ্ছে আমার। এগুলো অনেক বড় বড় বিষয়, আপনি চমৎকার বলেন। এগুলো বড় বড় বিষয়, বুঝছো, অনেক বড় বিষয়। আমি এখন যে ইনফরমেশন তোমাকে দিব, তুমি অবাক হয়ে যাবা। খোরমজম মুরাদ সাহেব 16 ডিসেম্বরে আবুল মনসুর আহমদের বাসায় উনি আশ্রয় গ্রহণ করেছিলেন। এটা আর কয়জন জানে আমি জানি না, আমি জানি, আমিও জানি না, এটা নতুন শুনেছি। এবং এই যে 98,000 সৈন্যের সাথে তো উনিও গেছিলেন, 98,000। আবুল মনসুর আহমদ ম্যানেজ দ্যাট, যে সে সৈনিক ছিল না, সে তো অনেক বড় মানুষ ছিল, বড় ইঞ্জিনিয়ার ছিল,
কিন্তু আমার একেবারে ভাতিজা। সেইভাবে এই পুরো কিভাবে ম্যানেজ করছে আল্লাহ জানে। এইভাবে উনি বাংলাদেশের তদানীন্তন সরকারকে ম্যানেজ করেছেন, ভারতের সরকারকে ম্যানেজ করেছেন। এক একটা মানুষ কত বড় হয় চিন্তা করো। না আগে মাহবুব ভাই এটা আজকে অন্য আলোচনায় চলে যাবে, আমরা অন্যদিন করব। এই যে ধরেন বঙ্গবন্ধু আবুল মনসুর আহমদের এই যে কথাটা বললেন, বঙ্গবন্ধু মৌলানা রহিমকে জেলের ভিতরে কিরকম ইয়ে করেছেন, সবুর খানকে খাবার পাঠাইতেন। রাজনীতির এই যে একটা কালচার ছিল, আভিজাত্য ছিল, এটাতে এখন ভাবা যায় না, বুঝছেন? কাজেই এই জিনিসগুলো কিন্তু আলোচনায় আসা উচিত এবং সেই মার্গে আলোচনায় আসা উচিত। তা আজকে আমরা মহিউদ্দিন খান সাহেব যখন নিয়ে আলোচনা করছি, মহিউদ্দিন সাহেবের এই খুশরোজ সম্পর্কে এবং আরো কিছু আমরা আরো হয়তো 10 মিনিট কথা বলবো। মহিউদ্দিন খসরোজ কিতাব মোহন নামটা দিয়েছে কবি গোলাম মোস্তফা। আচ্ছা আচ্ছা। এবং এই নামটা উনি দিয়েছিলেন কলকাতায় বসে, মহিউদ্দিন সাহেবকে ভালোবাসতেন, মানে অসংখ্য কোরআনের ছেপেছেন। এগুলো তুমি কল্পনাও করতে পারো না, একটা মানুষ এত দিকের এত কাজ কিভাবে করতে পারে। আমার সাহেব লন্ডনে গেছিলেন, উনি আমাকে লন্ডনে পাঠিয়েছিলেন। একটু মানে হঠাৎ করে উনি বললেন যে মাহবুব সাহেব একটা বড় কাজ আছে, আপনি ছাড়া কাগজ হবে না। নাউজুবিল্লাহ, আপনি এরকম কথা বলেন না, সেটা কি হয়ে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বললো যে কবি নজরুলের ওই প্রথম স্ত্রী নার্গিস আসর খানম, ম্যানচেস্টারে থাকে। ওনার বাংলা বাজারের লাইব্রেরিটা হলো 15 বাংলা বাজার। 15 সঙ্গে 16/17 একটা প্লট আছে। 16/17, 16 এবং 17 না, 16/17। তো বলে যে এটা তো বহুদিন ধরে আমি ঘুরতেছি, আমাকে দিচ্ছে না, নার্গিস আমাকে এটা দিচ্ছে না, তা আপনি একটু যে আমি বললাম আমার সাথে পরিচয় নাই, কিচ্ছু নাই, আমি গেলে আমাকে দিয়ে দিবে? বলে হ্যাঁ হ্যাঁ, আপনি আমার পীর সাহেব, উনি দিয়ে দিবে। ঠিক আছে। আমি ওনার বড় ছেলে যদি এখন শুনে থাকে, উনি হলেন ওই যে মানে এই যে বসুন্ধরা যিনি মালিকের ভাইরা, আপন ভাইরা, মুস্তফা কামাল মহিউদ্দিন। হ্যাঁ, মুস্তফা কামাল মহিউদ্দিন, এটা তুমি নামটা জানো বোধহয়, মাগুরা গ্রুপ। এটার নাম ছিল আগে, অন্য নাম ছিল, পরে আমরা এটাকে মাগুরা গ্রুপ বানাইছিলাম। আমি ছিলাম এর সাথে আর কি। আমি সরকারি চাকরি ছেড়ে তো পরে মহিউদ্দিন সাহেবের সঙ্গে ছিলাম, সে গল্প পরে আসবে। তো মহিউদ্দিন সাহেব আমাকে বললো দুটো কাজ আছে আপনার। কি দুটো কাজ? বললো যে একটা তো হলো যে আমার ছেলেকে আপনি লন্ডন হয়ে আমেরিকায় পড়ানোর ব্যবস্থা করবেন। আমি লন্ডনে নিয়ে যাব, আবার আমি আমেরিকায় নিয়ে যাব, এটা আমার পক্ষে সম্ভব না। আমি সরকারি চাকরি করি, তো আমার সরকারি চাকরি দিয়ে তখন এত শক্ত ছিল, তখন পাকিস্তানি আমলের আইন কানুন চলছে, এত শক্ত ছিল যে আমার পারমিশন নিতে গেলে কয়েক মাস লাগবে। হ্যাঁ, সাবেক সচিব ছাড়া তো কেউ পারমিশন দিতে পারবে না। ততদিনে তো আমি ক্যাডার সার্ভিস করে আমি উপরে চলে গেছি না। তো বলে কি করতে পারবে না? আমি বড় জোর, আমি যে কোনো ভাবে হোক আমি মিনিস্ট্রিকে মানে যেভাবে আমি ম্যানেজ করে 7 দিনের জন্য আমি যেতে পারি লন্ডন পর্যন্ত, এর বাইরে আমি যেতে পারবো না। তো বললো যে আচ্ছা তাহলে আপনি লন্ডন পর্যন্ত আমার ছেলেকে নিয়ে যান, আর ওখান থেকে যদি কোনো আপনি পারেন করবেন, নাহলে ওই আমেরিকায় চলে যাবে। ওনার তো লোকজন আছে তাই না, উনি তো আর রাস্তার লোক না, ওনারও লোকজন আছে যে আমি পাঠাই দিব। হ্যাঁ, আমি আমেরিকায় পাঠাই দিব, কিন্তু আমেরিকা পাঠাই দিলে কি হবে, কি পড়ালেখা করবে, কি করবে? তো আপনি আর হাফেজ মুনির ভাই, আমাদের ওই যে হাফেজ মনিরুদ্দিন আহমদ, কালকে শুক্রবারে আবার লন্ডনে ফিরে গেছে, আসছিল কয়েকদিন আগে। তো বলে আমি করতে পারবো না, তবে উনি পারবে, আমাদের হাফেজ মনির ভাই, ডক্টর মৌলানা হাফেজ মনিরুদ্দিন আহমদ সাহেব পারবে। তা উনি আমাকে বললেন যে তার একটা কাজ করেন, আমার ছেলেকে আপনি লন্ডন নিয়ে যাবেন, তারপরে আমেরিকায়
যাবে। আর লন্ডনে কিছু টাকা পয়সা মহিউদ্দিন সাহেবের পাওনা ছিল, সেই টাকাটা আপনি উইথড্র করে আমার ছেলেকে পাঠিয়ে দিবেন। তো ছেলেকে পাঠিয়ে দিবেন। আর হলো যে ওই নার্গিস আসর খানমকে আমি এই দলিলটা দিলাম, আপনি শুধু নার্গিস আসর খানের কাছ থেকে সিগনেচার নিয়ে আসবেন। কত বড় কাজ চিন্তা করো। তো মহিউদ্দিন সাহেব যেখানে টাকা পেতেন, সেটা মহিউদ্দিন সাহেবের ছেলেকে আমরা সহি সালামতে আমেরিকায় পাঠাতে পেরেছিলাম। কিন্তু ছেলেটার কাছে কোনো টাকা পয়সা ছিল না, ছেলেটার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সেই কথা বলতে গেলে এখনো আমার চোখে পানি আসে। আমাকে চাচা বলতো। আমি হাফেজ মনিরকে বললাম, মনির ভাই আপনি টাকা পাঠিয়ে দেন, আমি মহিউদ্দিন সাহেবের টাকা তুলে আপনাকে দিয়ে দিব। সঙ্গে সঙ্গে হাফেজ মনির ভাই করে দিছিল। ওকে বিদায় করলাম, ও টাকা পয়সা দিলাম, মনির ভাই দিল। আমি চলে গেলাম ম্যানচেস্টারে গিয়ে মামুনকে আর আপনার সিলেটে কে ছিল একজন আমাদের সভাপতি ছিল কিছুদিন, হ্যাঁ একরাম ভাই ঠিকানা নিলাম। মামুন মানে গোলাম আজম সাহেবের বড় ছেলে। হ্যাঁ মামুন ভাই, হ্যাঁ। মামুনের সঙ্গে মামুন আমার একটু ছোট, বেশি ছোট না। মামুনকে ফোন করলাম, একরাম ভাইকে ফোন করলাম, একরাম ভাইয়ের বাসায় উঠলাম। একরাম ভাইকে বললাম যে চলেন যাই বুড়ির কাছে, যায় আমাদের খালাম্মার কাছে যায় কাজটা করে। বাবা আমি যাবো না, আপনারা এইসব শিল্প সাহিত্যের মানুষ, উনি তো জানেন তো আপনি কিরকম, আমি যাবো না। তো মামুন রাজি হয়ে গেল। আমি আর মামুন খুব উঁচু মার্গের মানুষ আর খুব মাথা ঝুঁকা মানুষ, সৎ মহৎ চিন্তাশীল মানুষ। আচ্ছা, তারপরে মহসিন বান্দা, তাকওয়া সম্পন্ন মানুষ, তাই না? খুব উঁচু তারা। তো মামুন খুব খুশি হয়ে গেল। কবি নজরুলের মানে প্রথম স্ত্রীকে আমরা দেখবো, এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার না? আজকে আমি যেভাবে বলতেছি, তখন যে আমরা কি খুশি হয়েছিলাম। হ্যাঁ, মামুনের সঙ্গে আমার দেখা হবে কিনা আমি জানি না। মামুন যদি কখনো শুনে খুব খুশি হব। হ্যাঁ, মামুন আমাকে নিয়ে গেল ওখানে, খালাম্মার সঙ্গে দেখা হলো। আচ্ছা, মামুন ওখানে আমরা, আচ্ছা আপনি বললেন যে মামু ভাই তোমাকে সালাম দিয়েছে এবং এই কথাগুলো বলেছে। তো মামুনের আমি গেলাম, আমি তো বাসা ছিলি না। মামুন তো ওরা তো অনেকদিন ধরে ওখানে ছিল, ভাইটাই সহ, ওর চাচা অনেকে ছিল। হ্যাঁ, আর মামুন তো কত ভালো ছেলে তুমি তো জানোই। আমরা গেলাম, খালাম্মা তো রাজি হয় না। তারপরে আমরা দুজনেই বোধহয় বললাম, কি বলেছি মনে নাই, আমরা খুব অনুরোধ করলাম, মহিউদ্দিন সাহেবের কথা বললাম, তার বড়ত্ব মহত্ব, তার উঁচু স্থান সব বললাম। বলে টলে ওনার সঙ্গে আমরা বোধহয় সকালের ব্রেকফাস্ট করে, নাস্তা করে আমরা গেছিলাম। দুপুরের খাওয়াটা ওখানেই খেয়েছি। মানে ওনার ছেলে তো আরেকজন কবির ছেলে, ডাক্তার, বড় ডাক্তার ছিল। তো ওই মানে আমাদের খালাম্মা করে দিয়েছিল, আমাদের দুজনকে খুব আদর করে আমাদের খাওয়াইছিলেন। এখনো মনে পড়ে যে চোখগুলো ছিল একেবারে নজরুলের মতো। আমি কথাটা বলেই ফেললাম যে খালাম্মা আপনার চোখ আর কবি নজরুলের চোখ তো একই রকম। চুপ হয়ে গেল। এটা একটা স্মৃতি আমার, তোমাকে বলতে পারলাম। তো মহিউদ্দিন সাহেবের জন্য বা এই দেশ বা জাতির জন্য ওই বড় কাজটি আমি আর মামুন আল্লাহর তরফ থেকে করতে পেরেছিলাম। আমার যতটুকু অবদান, তার চেয়ে বেশি অবদান মামুনের, এটা আমি বলবো। মামুন কথা বলতে পেরেছে সুন্দর করে। আমরা মহিউদ্দিন সাহেবের জন্য খাস করে দোয়া করবো খায়মন বাক্যে আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন তাকে অনেক মহৎ কাজ করেছেন, অনেক